সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে লাইভে আছে আমি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, মহাজন ঘোষণা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ানো রায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 লেনদেন। এর আগের ক্লাসে আমি তোমাদের লেনদেন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিয়েছি। আজকে যে বিষয়টা আমরা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা, এখানে হিসাব সমীকরণটা থেকে সহজ কথায় আমরা বুঝি সমী অর্থ সমান আর করণ অর্থ করা। অর্থাৎ এখানে সমী অর্থ হচ্ছে সমান আর করণ অর্থ হচ্ছে করা। অর্থাৎ এই সমীকরণ অর্থ হচ্ছে সমান করা। এখন কি সমান করতে হবে? আমাদের সৃষ্ট লেনদেনগুলো থেকে যে লেনদেনগুলো আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি, সেই হিসাবের বইতে ডেবিট এবং ক্রেডিট দুটো পক্ষে আমরা লিপিবদ্ধ করি এবং এই হিসাবের দুই দিকটা অর্থাৎ দুটো সাইড আছে, বাম সাইড আর ডান সাইড। এই দুটো সাইডটার হিসাবের পরিমাণ অর্থাৎ আর্থিক অবস্থার পরিমাণ সমান করাটাই হচ্ছে হিসাব সমীকরণ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানবো সেটি হচ্ছে হিসাব সমীকরণের উপাদান কয়টি এবং এই উপাদানের মাধ্যমে আমাদের প্রত্যেকটা হিসাব কিভাবে এই উপাদানকে প্রভাবিত করে বা প্রভাবিত করে। আসো এখন আমরা হিসাব সমীকরণটা দেখি। হিসাব সমীকরণ A = L + E, এটা হচ্ছে হিসাব সমীকরণ। প্রত্যেকটাকে বলা হচ্ছে হিসাব সমীকরণের মূল উপাদান। তাহলে এখানে কয়টা হিসাব সমীকরণ উপাদান আছে? 3টা। যেমন এ একটা, এল একটা, ই একটা। অর্থাৎ হিসাব সমীকরণটা হচ্ছে কি, একটা কারবারের যাবত সম্পদের সমষ্টি যদি দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান হয় তখন সেটাকেই বলা হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণের মাধ্যমে আমরা জানতে পারি একটা কারবারের আর্থিক অবস্থা অর্থাৎ কি পরিমাণ সম্পদ এবং সম্পদ সাথে সাথে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে আমরা ধরবো যে এই হিসাবটা সুষ্ঠুভাবে সমাধান হয়েছে। তো আমরা এখানে এ বলতে কাকে বোঝায়? এটা আছে, আমি বাংলায় লিখলাম সম্পদ। এক কথা বলা হচ্ছে সম্পদ। এল আছে লাইবিলিটিস অর্থাৎ দায়। ইতে আছে ইকুইটি মালিকানা সত্ত্ব। আমাদের হিসাবের সাথে সাথে যে বিষয়গুলো জানতে হবে বা জানা খুবই দরকার, যেমন হিসাবের যে শ্রেণী আছে 5টা: আয়, ব্যয়, দায়, সম্পদ ও মালিকানা সত্ত্ব। সে 5টা সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। না জানলে আমরা কোনটা সম্পদ, কোনটা দায় আর কোনটা মালিকানা সত্ত্ব এটা কিন্তু আমরা সহজে মূল্যায়ন করতে পারবো না বা ধরতে পারবো না। তো আমরা সম্পদটা কাকে বলে এর আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি। দায় কাকে বলে? আমরা আজকে এই মালিকানা সত্ত্ব এর ভিতর কি কি জিনিস আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাক
এর ভিতর কি কি আছে? ই সমান সমান সি যোগ আর মাইনাস ডি মাইনাস ই এক্স। এখানে ইটা আছে কি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব আবার চারটা উপাদান নিয়ে গঠিত, দুটো উপাদান প্লাসের আর দুটো উপাদান মাইনাসের। উপাদানগুলো কি কি আমরা একটু জানি। এখানে সি সি আছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আর আছে রেভিনিউ অর্থাৎ আয়, ডি অর্থ ড্রোন অর্থাৎ উত্তোলন, ই এক্স অর্থাৎ এক্সপেন্সেস বা ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সবসময় এই সংকেতগুলো একটু মনে রাখতে হবে যে প্রত্যেকটা সংকেত অর্থাৎ সংক্ষিপ্ত নামের পূর্ণাঙ্গ অর্থটা কি। এটা না জানলে কিন্তু আমাদের হিসাব সমীকরণের যে প্রভাব আছে বা বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব দেখাও, এটা কিন্তু করতে পারবো না। তো আমরা কি দাঁড়াচ্ছে যে হিসাব সমীকরণের মূল উপাদান আছে তিনটা, এ এল ই। এলটা আছে কি দায়, এ সম্পদ, ই আছে মালিকানা সত্ত্ব। এটাকে আবার চারটা উপাদান দ্বারা গঠিত। সি আছে মূলধন, মূলধন আছে সবসময় পজিটিভ হবে, প্লাস হবে। আর আছে রেভিনিউ আয়, যত প্রকার আয় আছে আমাদের সমস্ত আয়টাই এই মূলধনের সাথে যোগ হবে। আর বাদ যাবে কি ডি ড্রোন, ড্রোন আছে উত্তোলন। উত্তোলন আমাদের উত্তোলন বলতে আমরা কিন্তু আগে বুঝিয়েছি যে মালিক কর্তৃক কারবার থেকে যত প্রকার উত্তোলন ঘটায় সেটা হচ্ছে উত্তোলন। যেমন মালিকের জীবন বীমা প্রিমিয়াম, মালিকের ছেলের স্কুলের বেতন, বা কারবার থেকে মালিকের বাসা ভাড়া ইত্যাদি ইত্যাদি, বা মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, বা কারবার থেকে নগদ পণ্য উত্তোলন, যাই থাকুক সবকিছু কিন্তু উত্তোলন হিসাবে আমরা মাইনাস দেখাবো, বিয়োগ দেখাবো। আর একটা হচ্ছে কি এক্স এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়। আমাদের কারবারের যত প্রকার ব্যয় আছে, সমস্ত প্রকার ব্যয় আমরা কি করব বাদ দিয়ে দেখাবো। তাহলে আমরা এখানে হিসাবে শ্রেণী পাঁচটার সম্পর্ক জানলাম এবং কোনটা কোন অবস্থানে আছে সে সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এটা হচ্ছে মূল থিম। এইগুলো না জানলে কিন্তু আমাদের কোনো হিসাব, এই যে হিসাব সমীকরণের প্রভাব বা লেনদেন কিনা হিসাব সমীকরণের মাধ্যমে দেখা ইত্যাদি, হিসাবের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা সহকারে ব্যাখ্যা দাও, এ সম্পর্কে কিন্তু আমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবো না। তো আমাদের এই সংকেতগুলো একটু মনে রাখবা। এবার আমরা আসবো যে কিভাবে আমাদের একটা লেনদেন অর্থাৎ একটা লেনদেনের ফলে আমাদের এই হিসাব সমীকরণকে প্রভাবিত করে, আমরা সে সম্পর্কে একটু জানবো। একটা পার্ট বাই পার্ট এক একটা হিসাব করে করে আমরা একটু জানার চেষ্টা করি কিভাবে সেই লেনদেন বা সেই হিসাবটা এই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। তোমরা খাতা কলমে সুন্দরভাবে কিন্তু এগুলো লিখে রাখো। তো আমরা যদি বলি যে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা কি, হিসাব সমীকরণের এটা হচ্ছে হিসাব সমীকরণ মূল সমীকরণটা। আর হিসাব সমীকরণের বর্ধিত রূপটা যদি আমরা বলি তাহলে এ সমান সমান এল প্লাস ই। এই যে ইটা, এই ইটা চেঞ্জিং হয়ে আমাদের কি আসবে সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই এক্স। এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। আর প্রত্যেকটা সংকেত অর্থাৎ প্রত্যেকটা নামের সংক্ষিপ্ত রূপটি আমরা কিন্তু সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব যে এ মানে কি, এল মানে কি, ই মানে কি, অর্থাৎ এর মধ্যে কোন কোন জিনিসগুলো আছে সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এবার আমরা আসি একটা লেনদেন বলবো, ওই লেনদেন থেকে সৃষ্ট হিসাব যেগুলো হবে সেই হিসাবগুলো কিভাবে এর সমীকরণকে প্রভাবিত করে সে সম্পর্কে একটু জানবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। মনে করলাম জানুয়ারি 1 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা
হল। এটা একটা কি লেনদেন, এটা একটা ব্যবসায়িক লেনদেন। এর আগে বলছি যে প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে দুটো হিসাব থাকবে। কমপক্ষে কয়টা হিসাব থাকবে? দুটো হিসাব, এটা মনে রাখতে হবে। এখানেও ঠিক তাই, একটা লেনদেন, এই লেনদেনে আমাদের কয়টা হিসাব আছে? দুটো হিসাব আছে। কি কি? নাম্বার 1 নগদান হিসাব, নাম্বার 2 মূলধন হিসাব। এখন যদি আমি বলি যে নগদান হিসাবটা হিসাবের শ্রেণী অনুযায়ী কোন হিসাব, মানে শ্রেণী অনুযায়ী সেটাকে বিভক্ত করতে হবে। তাহলে আমরা নগদান হিসাব হিসাবের শ্রেণী অনুযায়ী আমরা ধরে যাচ্ছি এটা সম্পদ, সম্পদ। আর মূলধনটাকে আমরা ধরি কি? মালিকানা, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এবার যদি বলি যে সম্পদের সংক্ষিপ্ত রূপটা কি? এ মালিকানা সত্ত্ব, ই। এবারে আমরা চলে যাই এই হিসাব সমীকরণ। আমরা কিন্তু আস্তে আস্তে এই হিসাব সমীকরণের উপর, এই হিসাব সমীকরণের উপাদানের উপর এই লেনদেনের কি প্রভাব, হিসাবের যে কি প্রভাব, সেই সম্পর্কে কিন্তু আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। তাহলে আমরা এবার দেখি যে এখানে একটা লেনদেন হয়েছে, লেনদেন থেকে দুটো হিসাব বের করছি, দুটো হিসাব থেকে আমরা কি করছি? হিসাবের শ্রেণীটা বের করে ফেলছি, এবং এই শ্রেণীকে আমরা কি করছি? সংক্ষিপ্ত রূপে রূপায়িত করছি এই যে হিসাব সমীকরণের অনুযায়ী। এবার আমরা দেখব এই প্রত্যেকটা উপাদান এখানে কোথায় কোথায় অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে, প্লাসে না মাইনাসে, এই হিসাবের মাধ্যমে। এখানে নগদান এ আছে কি? সম্পদ। তাহলে এখানে এটা সম্পদ, এই নগদের অবস্থানটা কি? এই লেনদেন, এই লেনদেনে নগদের অবস্থান আছে কি? নগদ টাকা নিয়ে যেহেতু ব্যবসা শুরু করছে, তাহলে আমাদের কি নগদে কারবারে আসছে, অর্থাৎ এখানে নগদটা কি? প্লাস হয়েছে, বৃদ্ধি পেয়েছে, নগদে প্লাস বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা মূলধনটা কি? মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধনটা মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব কোথায়? এই যে মালিকানা সত্ত্ব ই। তাহলে মালিকানা সত্ত্বের অবস্থানটা হচ্ছে কি? যেহেতু নগদ টাকা নিয়ে কারবার শুরু করছে, সেহেতু মূলধনের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাইছে, মূলধনটাও কিন্তু বৃদ্ধি পাইছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বলতে পারি যে এই লেনদেনের ফলে যে হিসাব দুটো সৃষ্টি হয়েছে, সেই হিসাব দুটোর মাধ্যমে আমরা হিসাব সমীকরণের উপাদানের কি প্রভাব করছে আমরা দেখি। নগদে, অর্থাৎ নগদে এ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং মূলধনের মাধ্যমে আমাদের ই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে হয় বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, এমনি ভাবে আমাদের এই হিসাব সমীকরণের প্রভাবটা দেখাইতে হয়, বা সমীকরণের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাবটা দেখাইতে হয়। আমি আবার বলছি যে এখানে একটা কি হচ্ছে? লেনদেন সৃষ্টি হয়েছে, লেনদেন। এই লেনদেনের মাধ্যমে দুটো হিসাব হয়েছে, এই দুটো হিসাবের কে শ্রেণীবিন্যাস করলাম, শ্রেণীবিন্যাসের ফলে আমাদের কিসের সৃষ্টি হচ্ছে? এই নগদে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে একদিকে, অন্যদিকে মূলধনের মাধ্যমে মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এখানে বৃদ্ধি কেন দিলাম, আমরা তো হ্রাস দিতে পারতাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটু লক্ষ্য করতে হবে, এখানে মূলধনটা কিন্তু প্লাসে আছে, এই জন্য এটা বৃদ্ধি পেয়েছে, আর নগদটা এখানে প্লাসে আছে, অর্থাৎ নগদ টাকা যেটা আসতেছে সেহেতু এটা বৃদ্ধি পেয়েছে। যদি চলে যেত সেটা হ্রাস পেত। তাহলে আমরা নগদে চলে যাওয়ার একটা লেনদেন নিয়ে আলোচনা করি। নাম্বার, মনে করো যে জানুয়ারি 5 পণ্য ক্রয় 5,000 টাকা। এই লেনদেনের মাধ্যমে আমাদের কি কি হিসাব হচ্ছে? নাম্বার 1 ক্রয় হিসাব, নাম্বার 2 নগদান হিসাব। দুটো হিসাব হচ্ছে। এই ক্রয় হিসাবটা হিসাবের শ্রেণী অনুযায়ী কোনটা কি হিসাব? ব্যয়। এটা কি হিসাব? সম্পদ। এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি? ব্যয়টা হচ্ছে ইএক্স, ওই যে ইএক্স মানে ব্যয়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে কি? এই। এবার আমরা লক্ষ্য করি যে এই লেনদেনের ফলে যে হিসাব দুটো হয়েছে, সেই হিসাব দুটো সমীকরণের কোন যা
প্রভাবিত করছে। ক্রয়ের ফলে আমাদের ব্যয় অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু মূলত আমাদের মালিকানা সত্ত্বটা হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? এখানে দুটো বিয়োগ বিয়োগ চিহ্ন আছে না, বিয়োগ বিয়োগ মানে কি মাইনাস, মানে বিয়োগ মানে সেখান থেকে বিয়োগ করে দেখানো। কার থেকে বিয়োগ করে দেখাচ্ছি? আমরা মালিকানার সত্ত্ব থেকে বিয়োগ করে দেখাচ্ছি। তাহলে আমাদের এই দুটো হচ্ছে কি, এই দুটো চিহ্ন যেখানেই থাকবে, যে এই দুটো চিহ্নের হিসাব যেখানে থাকবে সেটা কিন্তু মাইনাস, হ্রাস হয়েছে। তাহলে আমরা এখানে কি বলছি, যে ক্রয়ের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস হয়েছে। আর নগদের মাধ্যমে দেখো, নগদের সম্পদ, নগদে আমাদের সম্পদটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। কারণ পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে যায় আমাদের, সেই ক্ষেত্রে এই এটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে কি সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে পণ্য ক্রয়ের ফলে ইএক্স বৃদ্ধি পেয়েছে, কিন্তু মূলত মালিকানা সত্ত্বটা হ্রাস পেয়েছে। আর যেহেতু নগদে পণ্য ক্রয় করছি, সেহেতু নগদ টাকা চলে আসছে, এই নগদে আমাদের কি হচ্ছে? সম্পদ এ হ্রাস পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনে রাখবা যে এখানে যদি বিয়োগ হয়, এখানে যে কোনো একটা বিয়োগ হবে। এখানে যদি প্লাস হয় অর্থাৎ যোগ হয়, এখানেও প্লাস হতে হবে। এটা হচ্ছে বিপরীতমুখী। এই পাশে যোগ হলে ওই পাশে যোগ হবে, এই পাশে বিয়োগ হলে ওই পাশে বিয়োগ হবে। এই জিনিসটা তোমরা একটা মনে রাখবা। আবার যদি একই পাশে এখানে যোগ হয়, আবার একই পাশে এখানে মাইনাস হবে। এখানে ঠিক তাই, যদি এখানে প্লাস হয় এখানে মাইনাস হবে, যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে। এটা একটু মনে রাখতে হবে যে আমাদের হিসাব সমীকরণ দাঁড়িপাল্লার মতন সমান রাখতে হবে। এক পাশ বেশি হইলে অন্য পাশে সেই পরিমাণ অর্থ দিয়ে আমাদের সমান করতে হবে, নতুবা সেই পাশ থেকে আমাদের সেই পরিমাণ অর্থটা কমিয়ে নিতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব সমীকরণ সম্পর্কে মনে হয় সুস্পষ্ট ধারণা পেয়েছি, এবং এই হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে আমাদের লেনদেন অর্থাৎ লেনদেনের যে হিসাব আছে সেই হিসাব সমূহ কিভাবে এই হিসাব সমীকরণকে প্রভাবিত করে সে সম্পর্কে কিন্তু আমরা সুস্পষ্ট ধারণা পেয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ছোট একটা বাড়ির কাজ দিই। তোমাদের টেক্সট বুকের নাম্বার 1, টেক্সট বুকে তোমাদের বইতে নাম্বার 1 অঙ্কটা তোমরা বাড়ি থেকে করবা, এবং পরবর্তী ক্লাসে আমাকে মেসেজ করে জানাবা তোমাদের সম্পূর্ণ অঙ্কটা হয়েছে কিনা। তো আমরা আগামী ক্লাস তোমাদের আসার জন্য আমন্ত্রণ জানিয়ে, বা আমরা এখানে যদি কারোর কোনো প্রশ্ন উত্তর থাকে তোমরা মেসেজ দিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর আগামী ক্লাস তোমাদের আসার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।